সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফ্রেন্ডস, যে সমস্ত জমিতে আপনারা আলু চাষ করেছিলেন, আলু ভেঙে অলরেডি স্টোরে ঢোকানো হয়ে গেছে বা বিক্রি করা হয়ে গেছে, সেই সমস্ত কৃষক বন্ধুদেরকে আমি বলবো যে একেবারে সম্পূর্ণ বিনা খরচে আপনারা কিন্তু এই আলু জমিটাকে আর ফেলে না রেখে তিল বপন করে দিন। বা যে সমস্ত জমিতে আপনারা আলু বা অন্য কিছু চাষ করেননি বা সবজি চাষ করেছিলেন হয়তো, সেই সমস্ত জমিতে সামান্য কিছু সার প্রয়োগ করে আপনি তিল বপন করে দিন। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে তিল চাষ সম্পর্কে একেবারে A to Z জানবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিটা নতুন ভিডিওর আপডেট আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, বর্তমানে এই তিল এতটাই প্রয়োজনীয় এবং খুব দামি, কেননা এই তিল শুধুমাত্র ভোজ্য তেল হিসেবেই নয়, বিভিন্ন খাবার সামগ্রী ভাজতে প্লাস বিভিন্ন প্রসাধনী, ক্রিম, কসমেটিক্স ইত্যাদি তৈরি করতেও কিন্তু এই তিল ব্যাপকভাবে প্রয়োজন হয়ে থাকে। তাই বর্তমানে তিল সচরাচর ভোজ্য তেল হিসেবে খুব কমই ব্যবহার হয়। প্রসাধনী সামগ্রী তৈরি করার জন্য কিন্তু এই তিল সব থেকে বেশি প্রয়োজন হয়ে থাকে। এই তিল এমন একটা ফসল যে আপনি অল্প মাত্র খরচে বা একেবারে সম্পূর্ণ বিনা খরচে আপনি কিন্তু বেশ কিছুটা মুনাফা কামিয়ে ফেলতে পারবেন। আপনি আলু চাষ বা অন্য কোনো চাষে যে পরিমাণ খরচ করেছিলেন, হয়তো আপনি সেখান থেকে কিছুটা হয়তো লাভ পেয়েছেন, কিন্তু যদি আপনি এক্সট্রা কিছু মুনাফা আয় করতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই সেই জমিতে তিল বপন করে দিতে হবে। তিল বপন করে দিলে জমিটাও ভালো থাকবে, জমিতে ঘাস হবে না এবং জমির তিলের যে নোংরা অবশিষ্ট অংশগুলো জমিতে পড়ে সেগুলো কিন্তু সারের যোগান দেবে। আমরা এই বসন্তকালে তিল চাষটা কোন সময়ে করলে সব থেকে ভালো হয়? ফাল্গুন মাসের মধ্যে তিল বপন করে দিতে পারলে সব থেকে ভালো হয়, অথবা চৈত্র মাসের প্রথম সপ্তাহেতেই কিন্তু আপনি এই তিল বপন করে ফেলতে পারেন। এর থেকে লেট হলে কিন্তু ফলন কমে যাবে। আর যেহেতু তিল এই সময় আমাদের খুব গরম ওয়েদারের জন্য বেশ কিছু ট্রিটমেন্টও আছে, সেগুলো আমরা একেবারে প্রথম থেকে শেষ অবধি আলোচনা করছি। বিভিন্ন ধরনের উন্নত তিলের জাত, যেমন হচ্ছে আমাদের ভারতবর্ষের তিলোত্তমা 70 থেকে 75 দিন, তেলের পরিমাণ 40%, রং কালচে বাদামি বর্ণের হবে। রমা 85 থেকে 90 দিনের ফসল, তেলের পরিমাণ হবে 45%, বাদামি বর্ণের। এবং কৃষ্ণা 75 থেকে 85 দিনের ফসল, তেলের পরিমাণ হবে 42% এবং বীজগুলো হবে কালচে রঙের। এর মাটি কেমন হবে? তিল চাষের জন্য আমরা যে মাটিটাকে ব্যবহার করবো সেটা হচ্ছে হয় পলি মাটি, তা না হলে বেলে দোআঁশ মাটি। অ্যাকচুয়ালি যে কোনো মাটিতেই কিন্তু তিল চাষ করা যায়, তবে যে সমস্ত মাটিতে এঁটেল বা ঢেলার পরিমাণ বেশি হয় সেই সমস্ত মাটিতে বীজ ভালো অঙ্কুরোদ্গম হয় না, কারণ বীজগুলো যেহেতু খুব ছোট হয়, তাই শক্ত মাটি বা মোটা দানা মাটি চাপা পড়ে গেলে সেই বীজগুলো কিন্তু অঙ্কুরিত হতে পারে না। পাশাপাশি জল নিকাশির ব্যবস্থা তাহলে তিল সব থেকে ভালো হবে। কেননা যদি একটু বেশি পরিমাণে বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে জল জমে গেলে কিন্তু গোড়া পচে তিলগুলো মারা যেতে পারে। সেই জন্য আমরা এমন একটা জমিতে চাষ করব যেখানে জল নিকাশির সিস্টেমটা খুব ভালো আছে। তো ফ্রেন্ডস, এবার আমরা বলবো যে আমরা কি পরিমাণ বীজ ব্যবহার করব এই তিল চাষের জন্য। আমরা 1 একরে বা 100 শতক জমির জন্য আমরা যদি ছিটিয়ে বুনি সেক্ষেত্রে 3 কেজি মতো আমাদের বীজ লাগবে। আর যদি আমরা লাইন করে বুনি তাহলে আমাদের 2.5 কেজি বীজ লাগবে প্রতি 1 একরে বা 100 শতক জমির জন্য। যে বীজটা আমরা এখানে বপন করব সেই বীজটাকে অবশ্যই কিন্তু আমরা একবার শোধন করে নেব। এখানে বীজ শোধন করাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কিভাবে করব? আপনি ব্যাবেস্টিন পাউডার, যেটা কার্বেন্ডাজিম 50%, এটাকে দিয়েও আপনি শোধন করতে পারেন, অথবা ম্যানকোজে 75 বা M45 যেগুলো রয়েছে সেটাকে দিয়েও কিন্তু আপনি বীজ শোধন করে নেবেন। কিরকম পরিমাণ? 1 কেজি বীজের জন্য আপনার মাত্র 3 গ্রাম এই পাউডারটিকে দিয়ে আপনি সামান্য জলের মধ্যে মিশিয়ে টোটাল বীজের মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে দেওয়ার পর মোটামুটি ঘন্টাখানেক আপনি শুকিয়ে নেবেন ঠান্ডা জায়গাতে, তারপর সেই বীজটাকে আপনি বপন করে দিন। বপন করার সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদেরকে খেয়াল করতে হবে। যখন আমরা জমিতে বীজটা বপন করব, মাটিটা যখন আমরা তৈরি করব ফাইনাল চাষ দিয়ে, সেই সময় মাটিটা যেন একেবারে শুকনো না থাকে, অর্থাৎ সামান্য পরিমাণ জল দিয়ে আমরা মাটিটাকে ভিজিয়ে নেব। তাহলে প্রত্যেকটা বীজ কিন্তু খুব সুন্দরভাবে অঙ্কুরিত হতে সাহায্য করবে। মাটিতে রস থাকলে প্রত্যেকটা বীজ অঙ্কুরিত হবে এবং প্রত্যেকটা গাছ সুন্দরভাবে কিন্তু চারা বেরিয়ে আসবে। এবং মাটিটা তৈরি করার সময় আমাদেরকে যে পরিমাণ আমরা সার যদি দিই, সেক্ষেত্রে আমরা 10-26-26
প্রতি একরে মাত্র 50 থেকে 75 কেজির মধ্যে দেব, এর বাইরে দেব না, বেশি দেওয়ার দরকার নেই। যদি আলু জমি হয় সেক্ষেত্রে আপনাকে এক ফোঁটাও কোনো রকম রাসায়নিক সার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তবে ফাইনাল চাষের সময় একটা কাজ আপনারা অবশ্যই করবেন, যেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি অবশ্যই প্রতি একরে 2 কেজি করে আপনারা ফাইনাল চাষের সময় প্রয়োগ করবেন। ট্রাইকোডার্মা ভিরিডি যদি আমরা প্রয়োগ করি তাহলে মাটি থেকে সৃষ্টি হওয়া যাবতীয় ছত্রাক ঘটিত সমস্যাগুলো কিন্তু আপনারা গাছকে আর কোনো রকম ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যেমন গোড়া পচে যাওয়া, কাণ্ড পচে যাওয়া ইত্যাদি সমস্ত যে পচন ঘটিত যে অর্থাৎ